যেটা হয়েছে, তারা সারা ওয়ার্ল্ডকে একটা মনিটরি সিস্টেম দিয়েছিল। সেই মনিটরি সিস্টেম অর্থাৎ ইকোনমিক যে ব্যাংকিং সিস্টেম আপনারা যেটা বোঝেন আর কি, এরকমই একটা কিছু ইন্টারন্যাশনাল মনিটরি সিস্টেম। এই সিস্টেমটা তারা মূলত ব্রিটেন থেকে পাউন্ডের আকারে চালু করেছিল, এবং তারাই মূলত আমাদের যে সোনার কয়েন, গোল্ড দিনার এবং সিলভার দিরহাম, এটাকে হারাম করে ফেলে। কোরআন যেটাকে হালাল করেছে, কোরআন যেটাকে বলেছে এটাই হচ্ছে ইসলামিক কারেন্সি, তারা সেটাকে হারাম করেছে, আর আমরা সেটা মেনেও নিয়েছি। এবং আমাদের স্কলার্স অফ ইসলাম তখন কোনো টুশব্দও করেননি, আজ পর্যন্ত তারা কোনো টুশব্দ করছেন না। ইভেন আজ পর্যন্ত তারা এটা নিয়ে কোনো টুশব্দ করছেন না। আমি আবারও বলছি, লিসেন কেয়ারফুলি, জায়নিস্টরা যে আমাদের দিনার এবং দিরহামকে হারাম করে ফেললো, যেটা কোরআনে হালাল আছে, এটা নিয়ে তৎকালীন সময়েও স্কলারদের মধ্যে খুব একটা তোড়জোড় দেখা যায়নি। ইভেন আজকের দিন পর্যন্ত তারা এগুলো নিয়ে কোনো শব্দ করছেন না। দিস ইজ ভেরি স্যাড টু সে। এবং এই ফলশ্রুতিতে আমাদেরকে যা ভোগ করতে হচ্ছে তা আমরা এখন দেখতেই পাচ্ছি। আমরা অলরেডি ইকোনমিক স্লেভারি বা অর্থনৈতিক দাসত্বের মধ্যে চলে আসছি। তো ভাইয়ের যেটা প্রশ্ন ছিল যে সোনার পাহাড় এবং পেট্রো ডলার কানেকশনটা কি? কানেকশনটা হচ্ছে এই যে যখন তারা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে একটা ব্যাংকিং সিস্টেম, ইকোনমিক মনিটরি সিস্টেম সারা ওয়ার্ল্ডে লঞ্চ করে, যার মূল ওয়েপেন্স ছিল রিবা অর্থাৎ সুদ ভিত্তিক, এবং সেকেন্ড ওয়েপেন ছিল পেপার মানি বা কাগজের টাকা। তারা গোল্ড দিনার এবং সিলভার দিরহামকে হারাম করে দিয়ে একটা ভ্যালুলেস বোগাস একটা কাগজের টুকরাকে আমাদের হাতে ধরিয়ে দেয় এবং আমাদেরকে বুঝিয়ে দেয় এটাই হচ্ছে মুদ্রা, যদিও বা এর ইন্ট্রেন্সিক ভ্যালু এর ভিতরে থাকে না। একটা গোল্ড কয়েনের ভ্যালু এই গোল্ড কয়েনের ভিতরেই থাকে, কিন্তু একটা কাগজের টুকরার ভ্যালু কখনো এর ভিতরে থাকে না। এর ভ্যালুটা অন্য কোনো জায়গা থেকে নিয়ন্ত্রণ করা হয়। এটা বুঝতেই পারছেন কারা এটা নিয়ন্ত্রণ করছে। যারা চায় না যে আমরা কোরআন, সুন্নাহ এবং ইসলাম নিয়ে মাথা তুলে দাঁড়িয়ে থাকি সারা বিশ্বের বুকে, তারাই এটা নিয়ন্ত্রণ করে থাকে। তো এরা তারপরে যেটা করে, আমি আপনার পয়েন্টে আসছি যে সোনার পাহাড় এবং পেট্রো ডলার, এরপরে তারা যেটা করে আরব ইসরায়েল যুদ্ধ বাঁধিয়ে দেয়। এবং আরব ইসরায়েল যুদ্ধ, আমি একসময় মনে করতাম যখন স্টুডেন্ট ছিলাম, আমি মনে করতাম যে আরব ইসরায়েল যুদ্ধটা একটা ফি সাবিলিল্লাহ জিহাদ ছিল। এখন আমার কাছে পুরো কনসেপ্টটা ক্লিয়ার আছে যে এর পিছনে একটা মাস্টারমাইন্ড কাজ করেছিল। এর উদ্দেশ্য শুধু মুসলিমদের সাথে আরবদের, ইসরায়েলের সাথে আরবদের যুদ্ধ লাগিয়ে দেয়, এটাই মূল উদ্দেশ্য ছিল না। এর পিছনে একটা বড় উদ্দেশ্য তাদের ছিল। এখন এই পেট্রো ডলার নিয়ে পড়াশোনা করতে গিয়ে এটা আমার কাছে বোধগম্য হয়েছে আর কি। তো ব্যাপারটা হচ্ছে এই যে তারা দফায় দফায় আরব ইসরায়েলের যুদ্ধ লাগিয়ে দেয়, এবং জায়নিস্টরা বেঞ্চের একদিকে অবস্থান করছিল, একদিকে তারা অস্ত্র বিক্রি করছিল, আরেকদিকে সেই অস্ত্র বিক্রির টাকা দিয়ে অন্য জায়গায় ফাসাদ সৃষ্টি করছিল। তারা মূলত এটাই করে যে তারা ওয়েপেন্সগুলো সেল করে। তারা মূলত 2-3টা কান্ট্রির মধ্যে যুদ্ধ লাগিয়ে দেয়। ডান দিকে ওয়েপেন্স সেল করে, বাম দিকে ওয়েপেন্স সেল করে, এদিকে কূটনৈতিক তৎপরতা চালু করে, ওইদিকেও করে। উভয় পক্ষ থেকে তারা ফায়দা নেয় এবং সেই ফায়দার টাকাটা দিয়ে অন্য কোনো কান্ট্রিতে তারা ফাসাদ সৃষ্টি করে। জায়নিস্টদের প্রোপাগান্ডা এটাই। তারা বিভিন্ন সময় এটাই করে আসছে সারা ওয়ার্ল্ডে। ইভেন আরব ইসরায়েল যুদ্ধের সময়ও এবং ইরাক ইরান যুদ্ধের সময় তারা এগুলোই করেছে। আজকের দিন পর্যন্ত তারা সেটাই করে যাচ্ছে। এরপর যেটা হয় সেটা আপনাদের চোখ টনক নড়িয়ে দিবে। এরপর যেটা হয় যে আমাদের যে আরব কান্ট্রিগুলো যখন ইসরায়েলের সাথে পেরে উঠছিল না, দেন তারা যেটা করে, তারা তো শান্তি চুক্তির মধ্যে চলে আসে এবং ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে দেয়। এটা আপনারা জানেন এই হিস্ট্রিগুলো। এখানে পেট্রো ডলারের একটা হিস্ট্রি চলে আসে, সেটা হলো যে তারা আরব যে কান্ট্রিগুলো আছে এই কান্ট্রিগুলোর মধ্যে যে তেল আছে, যে ব্ল্যাক অয়েল যেটা আছে, এবং এই তেলটাই এখন সারা বিশ্বের সবচেয়ে প্রেশিয়াস জিনিস। একটা দিন যদি তেল ছাড়া আমাদেরকে চলতে বলা হয় সারা ওয়ার্ল্ডের, পরাশক্তি কান্ট্রিগুলো একটা দিনও তেল ছাড়া চলতে পারবে না। এবং তাদের কোনো ফ্লাইং ফোর্স তেল ছাড়া চলতে পারবে না।